আজ থেকে ৬,০০০ বছর আগেও মানুষ স্বর্ণ দিয়ে গয়না বানাতো। কখনো ভাবছেন এত মেটাল থাকতে মানুষ কেন গোল্ডের প্রেমে পড়ল? অনেকগুলো কারণ আছে। স্বর্ণ প্রকৃতিতে পাওয়া যেত রেডি টু ইউজ অবস্থায়। লোহা বা তামার মতো আকরিক গলিয়ে বের করার হ্যাসেল ছিল না। আদিম মানুষেরা নদীর স্রোতের মধ্যে গোল্ডের চকচকে নাগেট খুঁজে পেত, আর এই নরম মেটালকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নতুন শেপ দেওয়া ছিল একদম ইজি। তাই হাজার বছর ধরে গোল্ড ছিল গয়না এবং মুক্তি বানানোর জন্য একটা পারফেক্ট র ম্যাটেরিয়াল। প্রাচীন মিশরীয়দের চোখে স্বর্ণ ছিল দেবতাদের মাংস। গোল্ড চকচকে সূর্যের মতো আভা, এবং গোল্ডে কখনো মরিচা ধরে না, ক্ষয় হয় না। গোল্ড দিয়ে বানানো একটি জিনিস হাজার বছর পরেও হুবহু একই রকম থাকে। এটা ইটার্নাল। এই কোয়ালিটির কারণে মিশরীয়রা এটাকে তাদের সূর্য দেবতা রা এবং অমরত্বের কনসেপ্টের সাথে কানেক্ট করত। এই যে কালচারাল ভক্তি, এর পেছনে কিন্তু একটা জিওপলিটিক্যাল ডাইমেনশনও ছিল। প্রাচীন মিশর তখন নুবিয়া নামের একটি অঞ্চলকে শাসন করত, যা ছিল সোনায় ভরপুর, যেটা আজকের দক্ষিণ মিশর এবং উত্তর সুদানের অঞ্চলগুলো। অবস্থা এমন ছিল যে বলা হতো মিশরে নাকি ময়লার চেয়ে স্বর্ণ বেশি। ভাবা যায়? ওদিকে প্রাচীন মিশর থেকে বহু দূরে আটলান্টিক মহাসাগরের অন্য পাশে তখনকার আমেরিকা মহাদেশের মানুষের কাছেও গোল্ড ছিল মহামূল্যবান। ইনকা সাম্রাজ্যের কথাই ধরুন, তারা গোল্ডকে মনে করত তাদের সূর্য দেবতা ইন্তির ঘাম। মানে কি লেভেলের ভাবনা! মিশরের মতোই সেখানেও গোল্ডের ভ্যালু যতটা না ছিল ইকোনমিক, তার চাইতেও বেশি ছিল সিম্বলিক। এটা দিয়ে বানানো হতো হাই স্ট্যাটাসের রাজকীয় জিনিসপাতি, যেমন মুকুট, গলার হার, নাকের অলংকার, যেগুলো দিয়ে ক্ষমতা প্রকাশ পেত, প্রাচুর্য দেখানো যেত। অ্যাজটেক আর ইনকা দুই সাম্রাজ্যেই কড়া আইন করা ছিল, শুধু রয়্যাল ফ্যামিলি এবং এলিটরাই গোল্ড রাখতে পারবে। মানে গোল্ড হলো পাওয়ার সিম্বল। গোল্ডের এই যে সুপ্রিম ভ্যালু, যা হাজার বছর ধরে ধর্মীয় এবং সাংস্কৃতিক গুরুত্বের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, সেটাই তাকে পরবর্তীতে টাকার দুনিয়ায় এন্ট্রি নেওয়ার জন্য স্টেজ তৈরি করে দিয়েছিল। আফটার অল, সমাজ বড় হলো, ব্যবসা বাণিজ্য শুরু হলো, ধার দেনা করতে শুরু করলো মানুষ, তৈরি হলো কনসেপ্ট অফ মানি। মানি হিসেবে গোল্ডকেই কেন সবাই চুজ করতো? এর পেছনেও সলিড কিছু কারণ ছিল, যেমন ডিউরেবিলিটি বা স্থায়িত্ব। গোল্ডকে লিটারালি ধ্বংস করা যায় না। এটাতে জং ধরে না, কালো হয় না, ক্ষয়ও হয় না। মানে বছরের পর বছর ধরে মার্কেটে ঘুরলেও এর কিচ্ছু হবে না। আবার ছিল বিভাজ্যতা। এটাকে ছোট ছোট অংশে, অর্থাৎ কয়েনে, এমনকি ধুলাতেও ভাগ করা যায়। আবার দরকার হলে গলিয়ে এক করা যায়। কিন্তু এর আসল ভ্যালু কমে না। এটা হীরার টুকরার মতো না যে ভাঙলে বা টুকরা করলে পরে আবার এক করা যায় না বা ঠিক করা যায় না। দুনিয়ার যে কোনো জায়গার 1 আউন্স খাঁটি স্বর্ণ অন্য যে কোনো জায়গার 1 আউন্স খাঁটি স্বর্ণের মতোই, মৌলিক পদার্থ আফটার অল। মানে একদম কনসিস্টেন্ট একটা স্ট্যান্ডার্ড। এছাড়াও পোর্টেবিলিটি বা বহনযোগ্যতা তো আছেই। সে সাথে গোল্ডের সাপ্লাই প্রাকৃতিকভাবেই লিমিটেড। এটাকে চাইলেই বানানো যায় না, আর এ কারণেই এর ভ্যালু সবসময় হাই থাকে। এছাড়াও গোল্ডের আছে নমনীয়তা। এটা পরিচিত অন্যান্য মেটালের চেয়ে বেশি নরম, তাই এটাকে সহজে গলানো যায়, আর এর উপরে ডিজাইন বা ছাপ দেওয়া যায়, যা কয়েন বানানোর জন্য ছিল খুবই ক্রুশাল একটা ফিচার। আজ থেকে ২৬০০ বছর আগে এখনকার তুরস্কে তখন ছিল লিডিয়া রাজ্য। সেখানকার ব্যবসায়ীরা প্রথম কয়েন বানানো শুরু করে। তারা কয়েন বানাতো ইলেকট্রাম দিয়ে। ইলেকট্রাম হলো সোনা এবং রূপার এক ন্যাচারাল অ্যালয় বা মিশ্রণ। এখানে আসল ইনোভেশনটা কিন্তু মেটালের ব্যবহার নয়, আসল ইনোভেশনটা ছিল স্ট্যান্ডার্ডাইজেশনে। ব্যাপারটা বুঝুন। ধরুন এটা একটা গোল্ডের কয়েন, কিন্তু এর ওজন কত? আপনি নিশ্চয় পকেটে ওয়েট মেশিন নিয়ে ঘুরবেন না। এখন আপনি যদি হাজার বছর আগে রোমান সাম্রাজ্যের মানুষ হইতেন, তাহলে এই গোল্ড কয়েনের উপরে থাকা ছাপ এবং সিল দেখেই বুঝতে পারতেন এটার ভ্যালু কত। ঠিক যেমন আমি যদি এখন একটি বাংলাদেশি টাকার নোটের উপরে গাণিতিক ভ্যালুটাকে হাত দিয়ে হাইড করে আপনাকে দেখাই, আর আপনি যদি দেখেন তাতে দোয়েল পাখির ছবি আছে, আপনি বুঝে যাবেন এটা 2 টাকার নোট। সেই যুগে একটি স্বর্ণখণ্ডের উপরে একটি অফিসিয়াল ছাপ বা মার্ক যখন দেওয়া হতো, তখন কর্তৃপক্ষ অর্থাৎ সরকার বা শাসককে এর ওজন এবং বিশুদ্ধতার গ্যারান্টি দিতে হইতো। এই একটা সিম্পল কাজ প্রত্যেকটা লেনদেনের সময় স্বর্ণমুদ্রার ওজন করা এবং খাঁটি কিনা তা পরীক্ষা করার ঝামেলাকে সলভ করে দিল। খেয়াল করে দেখুন, সেই ২৫০০ বছর আগেও এই টাকার কন্ট্রোলই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বের একটি ছিল। ৫৬০ খ্রিস্টপূর্বাব্দে লিডিয়ার রাজা ক্রোসাস প্রথম পুরোপুরি স্বর্ণের কয়েন তৈরি করে। শুরু হয় গোল্ড কয়েনের যুগ। গোল্ড কয়েনের কনসেপ্টটা পুরোই ভাইরাল হয়ে গেল, ছড়িয়ে পড়ল প্রাচীন গ্রিস আর পরে রোমে। রোমানদের আরিয়াস কয়েন ব্রিটেন থেকে উত্তর আফ্রিকা পর্যন্ত বিস্তৃত বিশাল রোমান সাম্রাজ্য জুড়ে চলত। ১২৮৪ সালে গ্রেট ব্রিটেন তাদের প্রথম বড় গোল্ড কয়েন ফ্লোরিন চালু করে, আর ইতালির ফ্লোরেন্সের ডুকাট পরের ৫০০ বছর ধরে দুনিয়ার সবচেয়ে পপুলার এবং বিশ্বস্ত গোল্ড কারেন্সি ছিল। সময়ের পরিক্রমায় এরপর এলো নেক্সট এভলিউশন।
আসল গোল্ড কয়েনের বদলে গোল্ড ব্যাক কাগজের নোটের ব্যবহার শুরু হলো। এই সিস্টেমে একটি দেশের কারেন্সির ভ্যালু সরাসরি নির্দিষ্ট পরিমাণ গোল্ডকে রিপ্রেজেন্ট করত। মানে আপনার কাছে থাকা কাগজের টাকাটি নিয়ে আপনি ব্যাংকে গেলে থিওরিটিক্যালি নির্দিষ্ট পরিমাণ আসল স্বর্ণ ফেরত পেতেন। এর ফলে তখনকার দেশগুলোর মধ্যে একটা ফিক্সড এক্সচেঞ্জ রেট তৈরি হয়ে যায়। আর 1871 সাল থেকে 1914 সাল পর্যন্ত গ্লোবাল ট্রেড এবং ইকোনমিক স্টেবিলিটি ছিল সেই লেভেলের। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় দেশগুলো স্বর্ণের এই নিয়মে বাধা থেকে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে যুদ্ধ চালাতে পারতেছিল না। তাই তারা কারেন্সি দিয়ে স্বর্ণ এক্সচেঞ্জ করার এই নিয়মটা বাদ দিয়ে দেয়। ইচ্ছামতো টাকা ছাপিয়ে যুদ্ধের খরচ মেটানো শুরু করে। এর ফলে ইউরোপ জুড়ে ভয়াবহ ইনফ্লেশন তৈরি হয়। 1930-এর দশকে গোটা বিশ্বে শুরু হয় গ্রেট ডিপ্রেশন বা মহামন্দা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে যে ব্রেটন উডস এগ্রিমেন্টের মাধ্যমে ডলার হয়ে গেল গ্লোবাল রিজার্ভ কারেন্সি, সেখানে আমেরিকা কমিট করেছিল 1 আউন্স গোল্ড হবে $35 সমান। আমেরিকার কাছে তখন সবচাইতে বেশি স্বর্ণ মজুদ ছিল। আমেরিকা গ্যারান্টি দেয় যে তারা চাহিদা মাত্র ডলারের বিনিময়ে স্বর্ণ দেবে। কিন্তু 1960-এর দশকের শেষের দিকে এসে এই সিস্টেমও ভেঙে পড়তে শুরু করে। ইউরোপ আর জাপান অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে শুরু করে। আমেরিকার বাইরের দেশগুলোতে থাকা ডলারের পরিমাণ আমেরিকার সোনার রিজার্ভের চেয়ে অনেক বেশি হয়ে যেতে শুরু করে। ওদিকে ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা ইচ্ছামতো ডলার ছাপিয়ে যুদ্ধ চালাচ্ছিল। বিষয়টি দেখে ফ্রান্সের মতো দেশগুলো তখন ডলারের বিনিময়ে স্বর্ণ দাবি করতে শুরু করে, যা আমেরিকার ভল্ট খালি করে দিচ্ছিল। এই অবস্থা থামাতে 1971 সালের 15ই আগস্ট প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ডলারের সাথে স্বর্ণের কানেকশনটা বাতিল করে দেয়। শুরু হয়ে যায় আজকের ফিয়াট কারেন্সি যুগ। যাই হোক, চিন্তা করে দেখুন, এখন যেমন আমরা বলি ইস যদি একটা টাকার গাছ থাকতো, হয়তো সেই স্বর্ণ মুদ্রার যুগে মানুষ বলতো ইস যদি আমার একটা স্বর্ণের খনি থাকতো। টাকার গাছ তো হয় না, কিন্তু স্বর্ণের খনি তো হয়। সেই ক্রিস্টোফার কলম্বাসের যুগের নাবিকেরাও সমুদ্র পাড়ি দিয়ে আমেরিকা যেত স্বর্ণের খোঁজে। 1500 শতকে ইউরোপে এক ভয়ঙ্কর অর্থনৈতিক ক্রাইসিস চলতেছিল। নাম ছিল দ্য গ্রেট বুলিয়ন ফেমিন। সোনা এবং রূপার এমন অভাব দেখা দিল যে অর্থনীতি পুরাই ডাউন। এই ডেসপারেশন থেকেই ইউরোপিয়ান রাজারা রিস্ক নেয়। কলম্বাসের মতো নাবিকদের সমুদ্রযাত্রায় টাকা ঢালতে শুরু করে তারা। নতুন স্বর্ণের খনি খোঁজা তখন রাষ্ট্রীয় প্রায়োরিটি। ক্রিস্টোফার কলম্বাসের লেখা ডায়েরিতে মোট 65 বার গোল্ডের কথা লেখা আছে। আমেরিকা আবিষ্কারের পর ইউরোপের এই স্বর্ণের অভাব মিটে গেল। স্প্যানিশরা আমেরিকা গিয়েছিল মূলত স্বর্ণের লোভেই। হার্নান কার্টেজ এবং ফ্রান্সিসকো পিজারোর মতো কনকিস্টাডরেরা অ্যাজটেক এবং ইনকা সভ্যতার বিপুল সম্পদ লুট করেছিল। তারা স্বর্ণের তৈরি প্রাইসলেস সব আর্টিফ্যাক্ট এবং শিল্পকর্ম গলিয়ে সাধারণ গোল্ড বারে পরিণত করে, যাতে স্পেনে পাঠানো সহজ হয়। ইউরোপে হঠাৎ করেই বিপুল পরিমাণ স্বর্ণ এবং রূপা আসতে শুরু করলো এবং এর একটা মারাত্মক সাইড ইফেক্ট ছিল। মার্কেটে স্বর্ণ তথা টাকার সাপ্লাই হঠাৎ করেই বেড়ে গেল। আর যখনই টাকার সাপ্লাই বাড়ে কিন্তু জিনিসপত্র বাড়ে না, তখন টাকার দাম কমে যায় আর জিনিসের দাম বেড়ে যায়। এটাই হলো ইনফ্লেশন। পরের 100 বছর ইউরোপে এই ইনফ্লেশন চলতে থাকে, যাকে বলা হয় প্রাইস রেভলিউশন। জিনিসের দাম 6 গুণ বেড়ে যায়, কিন্তু মানুষের আয় তো বাড়েনি। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান নিচে নেমে যায়। এই বিপুল সম্পদের পুনর্বন্টন ফিউডালিজমের অর্থনৈতিক কাঠামো ভেঙে দেয় এবং ইউরোপকে ক্যাপিটালিজম বা পুঁজিবাদের দিকে ঠেলে দেয়। মানুষের স্বর্ণ খোঁজার মেথডগুলো সময়ের সাথে সাথে ড্রামাটিক্যালি চেঞ্জ হয়েছে। সবচেয়ে পুরনো এবং সিম্পল মেথড হলো প্লেসার মাইনিং, মানে যে স্বর্ণ অলরেডি পাথর থেকে প্রাকৃতিক কারণে আলাদা হয়ে গেছে সেটাকে টার্গেট করা। গোল্ড যেহেতু অনেক ভারী, তাই এটা নদীর তলায় বালিতে বা পাথরের মধ্যে জমে থাকে। মুভি সিরিয়ালে হয়তো এমন সিন দেখেছেন যেখানে একজন লোক প্যান দিয়ে নদীর ধারে সোনা খুঁজতেছে। এরপরে আসে হাইড্রোলিক মাইনিং, যাতে হাই প্রেশার ওয়াটার জেট দিয়ে পুরো পাহাড় কেটে ফেলা হয়। এরপর সেই মাটি থেকে স্বর্ণ আলাদা করা হয়। যখন মাটির উপরের স্বর্ণ শেষ হয়ে যেতে শুরু করে, তখন মানুষ মাটির নিচে পাথরের ভেতরে স্বর্ণ খোঁজা শুরু করে। এটাকে বলা হয় হার্ড রক মাইনিং। মাইনাররা প্রথমে সুড়ঙ্গ খুঁড়ে কখনো কখনো মাইলের পর মাইল গভীরে গিয়ে ডিনামাইট দিয়ে স্বর্ণযুক্ত পাথর ফাটাতো। এরপর সেই বড় বড় পাথরগুলোকে পিষে একদম পাউডারের মতো করতো, যাতে স্বর্ণের ক্ষুদ্র কণাগুলো আলাদা করা যেত। এরপর এলো কেমিক্যাল এক্সট্রাকশন। এই মেথডে এমন স্বর্ণ বের করা যেত যা খালি চোখে দেখাই যায় না। 1970-এর দশক থেকে সবচাইতে পপুলার টেকনোলজিটি ছিল সাইনাইড ব্লিচিং। সাইনাইড সলিউশনে গোল্ড গলে যায়, তো গুঁড়ো করা পাথরের বিশাল স্তূপের উপরে ডাইলুটেড সাইনাইড সলিউশন স্প্রে করা হয়। সাইনাইড সোনাকে গলিয়ে আলাদা করে ফেলে এবং পরে সেই দ্রবণ থেকে জিঙ্ক ডাস্ট ব্যবহার করে গোল্ড বের করে আনা হয়। এই কেমিক্যাল প্রসেসটা অবিশ্বাস্য রকমের ইফিশিয়েন্ট, কিন্তু এর একটা বিশাল এনভায়রনমেন্টাল কস্ট আছে।
এই প্রসেসে টক্সিক বর্জ্য বের হয়, আর সাইনাইড লিক হলে তো পুরাই ক্যাটাস্ট্রফি। সারা দুনিয়ায় গোল্ডের কন্ট্রোল কাদের হাতে? মূলত তিনটি গ্রুপ এখানে গুরুত্বপূর্ণ। যারা নতুন গোল্ড সাপ্লাই দেয় বা প্রডিউস করে সেই সব দেশ, যেসব মাল্টিন্যাশনাল কর্পোরেশন এই সোনার খনিগুলো চালায় তারা, আর বিশ্বের বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাঙ্কগুলো যারা বিপুল পরিমাণ স্বর্ণ নিজ নিজ দেশের স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসেবে ভল্টে ভরে রাখে। প্রায় সব মহাদেশেই গোল্ড মাইনিং চলতেছে। গত শতাব্দীর বেশিরভাগ সময় জুড়ে সাউথ আফ্রিকা ছিল আনডিসপিউটেড বস। 1970 সালে তাদের প্রোডাকশন ছিল প্রায় 1000 টন, মানে দুনিয়ার মোট আউটপুটের 2/3। কিন্তু 2007-এ এসে সিন চেঞ্জ হয়ে যায়। এখন টপ স্পটে আছে চায়না। 2024 সালের ডেটা অনুযায়ী দুনিয়ার সবচাইতে বড় 5টি গোল্ড প্রডিউসার হলো চায়না, রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা এবং আমেরিকা। গোল্ড প্রোডাকশনের আসল অপারেশনগুলো কন্ট্রোল করে হাতে গোনা কয়েকটা পাওয়ারফুল মাল্টিন্যাশনাল কর্পোরেশন। মানে দেশগুলো যদি হয় মাঠ, প্লেয়ার এসব কোম্পানিগুলো। এই ইন্ডাস্ট্রির বস হলো আমেরিকার নিউমন্ট কর্পোরেশন আর কানাডার ব্যারিক গোল্ডের মতো জায়ান্ট কোম্পানিগুলো। অন্যান্য বড় প্লেয়ারদের মধ্যে আছে কানাডার ইগলস মাইন, রাশিয়ার পলিয়াস এবং চীনের জিজিন মাইনিং। যদিও এখন আর কারেন্সি গোল্ড দিয়ে ব্যাক না, কিন্তু সরকারগুলো এখনও এটাকে আলটিমেট স্টোর অফ ভ্যালু হিসেবে ট্রিট করে। আপনি সুযোগ পেলে তাই করতেন। আজকে যদি 2 লাখ টাকা খরচ করে স্বর্ণ কিনে রেখে দেন, দেখবেন 5 বছর পরে সেটা বিক্রি করবেন 3 গুণ দামে। কিন্তু আপনি সেটা করেন না, কারণ স্বর্ণ কিনে বাসায় রাখবেন আর চোর এসে সব চুরি করে নিয়ে যাবে এই ভয়ে। যাই হোক, গোল্ডের খেলায় সবচাইতে বড় প্লেয়ারের নাম আমেরিকা। তাদের কাছে অফিসিয়ালি 8133 টনেরও বেশি স্বর্ণ মজুদ আছে। মানে পরের 3টি দেশ একসাথে করলেও এত স্বর্ণ হবে না। 2024 সালের ডেটা অনুযায়ী টপ 5টি গোল্ড হোল্ডার দেশ হলো আমেরিকা, জার্মানি, ইতালি, ফ্রান্স এবং রাশিয়া। এর বাইরে IMF-এর কাছে প্রায় 2814 টন স্বর্ণ আছে। 2008 সালের গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের পর বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাঙ্কগুলো, বিশেষ করে রাশিয়া এবং চায়না, প্রচুর স্বর্ণ কিনতে শুরু করে। ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। এই মুভটাকে দেখা হচ্ছিল একটা স্ট্র্যাটেজিক চাল হিসেবে। তারা তাদের রিজার্ভকে ডাইভার্সিফাই করতে চায় আর বিশ্বের প্রাইমারি রিজার্ভ কারেন্সি হিসেবে মার্কিন ডলারের উপর থেকে তাদের নির্ভরতা কমাতে চায়। মানে ডলারের বসগিরি কমানোর খেলা চলতেছে। ক্যান গোল্ড স্ট্যান্ডার্ডে ফেরা এখন খুব কঠিন জানেন। একটা কারেন্সিকে সোনার সাথে বেঁধে দিলে সেন্ট্রাল ব্যাংক অর্থনীতিকে ম্যানেজ করার ক্ষমতা হারিয়ে ফেলে। মন্দা বা ইনফ্লেশন সামাল দিতে টাকার সাপ্লাই বাড়াতে বা কমাতে পারে না। গ্লোবাল অর্থনীতি এখন এত বড় হয়ে গেছে যে বিশ্বের মোট স্বর্ণ দিয়ে তাকে সাপোর্ট করা প্রায় অসম্ভব। শুধু আমেরিকার মানি সাপ্লাইকে ব্যাক করতে গেলেই সোনার দাম প্রতি আউন্সে $80,000 মতো একটা অবিশ্বাস্য ফিগারে নিয়ে যেতে হবে। অন্যদিকে স্বর্ণের নিজের দামই স্টেবল না। এটা মাইনিং, ডিমান্ড এবং জিওপলিটিক্যাল টেনশনের উপরে ওঠানামা করে। একটি দেশের কারেন্সিকে গোল্ডের সাথে বেঁধে দিলে এই ভলাটিলিটি সরাসরি ওই দেশের অর্থনীতিতে ঢুকে যায়। আর যদি আবার সেই মধ্যযুগের মতো স্বর্ণ মুদ্রা চালু হয়, তখন দেখবেন আমেরিকা বা চীনের মতো দেশ গবেষণা করে ঠিকই ল্যাবরেটরিতে সস্তায় গোল্ড বানানোর কোনো না কোনো উপায় বের করে ফেলেছে। ব্যাস, তখন গোল্ডের খেলা শেষ। মধ্যযুগীয় অ্যালকেমিস্টরা বিশ্বাস করতেন যে মহাবিশ্বের সমস্ত পদার্থ 4টি মূল উপাদান দিয়ে গঠিত: মাটি, বায়ু, আগুন এবং পানি। তাদের তত্ত্ব অনুযায়ী এই উপাদানগুলো সঠিক সংমিশ্রণের মাধ্যমে যে কোনো পদার্থকে অন্য পদার্থে রূপান্তর করা সম্ভব। তারা 2টি জিনিস তৈরি করতে চেষ্টা করত। এক হলো পরশ পাথর বা ফিলোসোফার স্টোন, এক কাল্পনিক বস্তু যার স্পর্শে সাধারণ ধাতু যেমন সীসা বা তামা স্বর্ণে পরিণত হবে। আর দ্বিতীয়টি হলো অমরত্বের সুধা বা এলিক্সির অফ লাইফ, যা রোগ নিরাময় করে জীবনকে দীর্ঘায়িত করতে পারবে। অ্যালকেমিস্টরা পরশ পাথর তৈরি করতে না পারলেও এক শ্রেণীর লোকজন অ্যালকেমি অধ্যয়ন করে নকল ধাতু দিয়ে স্বর্ণ মুদ্রা বানানো শুরু করে, অর্থাৎ জাল মুদ্রার কারবার শুরু করে। ফলে অর্থনীতির ক্ষতি হচ্ছিল। এ কারণেই 1317 সালে ক্যাথলিক পোপ 12তম জন একটি ডিক্রি বা ফরমান জারি করেন, যার লক্ষ্য ছিল স্বর্ণ জালিয়াতি বন্ধ করা। আইন ভঙ্গকারী ব্যক্তিকে তার তৈরি নকল সোনার সমপরিমাণ আসল সোনা বা রূপা সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হইতো। পোপের ফরমানের প্রায় 1 শতাব্দী পরে ইংল্যান্ডেও আলকেমির উপরে একটি গুরুত্বপূর্ণ আইন জারি করা হয়। 1404 সালে ইংল্যান্ডের রাজা চতুর্থ হেনরি অ্যাক্ট এগেনস্ট মাল্টিপ্লায়ার্স নামক একটি আইন পাশ করে। আলকেমির মাধ্যমে সোনা বা রূপা তৈরি করা নিষিদ্ধ করা হয়।
রাজা ভয় পেত তার প্রতিপক্ষ হয়তো আলকেমির মাধ্যমে স্বর্ণ তৈরি করে সেই স্বর্ণ ব্যবহার করে রাজার বিরুদ্ধে বিদ্রোহ গড়ে তুলবে। রাজ্যের মুদ্রা ব্যবস্থাপনার উপরে রাজার নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যাবে, যা পুরো অর্থনীতি ধ্বংস করে দিতে পারবে। 1689 সালে আধুনিক রসায়নের অন্যতম জনক রবার্ট বয়েলের প্রচেষ্টায় এই আইনটি বাতিল করা হয়, যা আলকেমির যুগ থেকে আধুনিক রসায়নের যুগে উত্তরণের একটি প্রতীকী মুহূর্ত হিসেবে দেখা হয়। আইজাক নিউটনকে আমরা চিনি মহাকর্ষের সূত্রের আবিষ্কারক হিসেবে, যিনি আধুনিক পদার্থবিদ্যার ভিত্তি স্থাপন করে দিয়েছিলেন। কিন্তু এই পরিচিতির অন্তরালে লুকিয়েছিল সম্পূর্ণ ভিন্ন এক আইজাক নিউটন। নিউটন আলকেমির প্রতি এতটাই মগ্ন ছিলেন যে তিনি তার জীবনের প্রায় 30 বছর এর পেছনে ব্যয় করেছিলেন এবং এই বিষয়ে প্রায় 10 লক্ষ শব্দ লিখে গেছেন। অর্থনীতিবিদ জন মেনার্ড কেইন্স 1936 সালে নিউটনের আলকেমির গবেষণাপত্রগুলো কিনে নিয়েছিলেন। সপ্তদশ শতকে আলকেমি এবং রসায়ন শাস্ত্রের মধ্যে কোনো স্পষ্ট বিভাজন ছিল না। এই ক্ষেত্রটি তখন কাইমিস্ট্রি নামে পরিচিত ছিল, নট কেমিস্ট্রি, কাইমিস্ট্রি। নিউটনের গবেষণার খাতাগুলো খুললে এই মিশ্র জগতের এক জীবন্ত ছবি পাওয়া যায়। একই পাতায় যেখানে তিনি আলোর প্রতিসরণের মতো যুগান্তকারী পরীক্ষা নিরীক্ষার বর্ণনা দিয়েছেন, আবার সেখানেই তিনি আলকেমির রহস্যময় উপাদান তৈরির পদ্ধতিও লিখে রেখেছেন। তার লেখাগুলো ছিল সাংকেতিক এবং রহস্যময় ভাষায় পূর্ণ। আফটার অল, তার জীবনের বেশিরভাগ সময় জুড়েই ইংল্যান্ডে অ্যাক্ট এগেনস্ট মাল্টিপ্লায়ার্স আইনটি বলবৎ ছিল, ফলে আলকেমি চর্চা ছিল বেআইনি। তিনি সাধারণ আলকেমিস্টদের মতো তার কাজগুলোকে গোপন রাখার জন্য ইচ্ছাকৃতভাবেই দুর্বোধ্য ভাষা ব্যবহার করতেন। তার খাতায় বারবার উঠে এসেছে সবুজ সিংহ বা গ্রিন লায়ন, নেপচুনের ত্রিশূল এবং সফিক মার্কারির মতো সাংকেতিক নাম। নিউটনের জীবনের শেষ দিকে ইউরোপে এনলাইটেনমেন্ট বা যুক্তির যুগ শুরু হয় এবং আলকেমিকে ধীরে ধীরে কুসংস্কার হিসেবে দেখা হচ্ছিল। নিউটনের মতো একজন নামকরা বিজ্ঞানী আলকেমির চর্চা করে এটা প্রকাশ পেলে তার সম্মানহানি হইত। নিউটনের আলকেমির মূল লক্ষ্য ছিল ক্রাইসোপোইয়া, অর্থাৎ সাধারণ ধাতুকে সোনায় রূপান্তর করা। তিনি বিশ্বাস করতেন যে পরশ পাথর কোনো কাল্পনিক বস্তু নয়, বরং একটি বাস্তব রাসায়নিক পদার্থ যা এই রূপান্তর ঘটাতে সক্ষম। তার গবেষণার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল আমেরিকান আলকেমিস্ট জর্জ স্টাকির লেখার একটি পদ্ধতির পাঠোদ্ধার করা। স্টাকি আইরেনিয়াস ফিলালেথিস ছদ্মনামে লিখতেন। স্টাকির লেখা থেকে নিউটন সফিক মার্কারি তৈরির একটি পদ্ধতি উদ্ধারের চেষ্টা করছিলেন। বিশ্বাস করা হতো যে এই সফিক মার্কারি পরশ পাথর তৈরির একটি মূল উপাদান, যা স্বর্ণকে দ্রবীভূত করে তাকে বৃদ্ধি করতে পারে, অর্থাৎ গাছের মতো জন্মাতে সাহায্য করতে পারে। নিউটন তার পরীক্ষা নিরীক্ষায় পারদের মতো বিষাক্ত ভারী ধাতু ব্যবহার করতেন। পরবর্তীতে নিউটনের চুলের নমুনা বিশ্লেষণ করে দেখা গেছে যে তাতে পারদের মাত্রা স্বাভাবিকের চেয়ে 40 গুণ বেশি। এই পারদের বিষক্রিয়ার কারণে তার জীবনের দুটি বড় ঘটনা ঘটে। প্রথমত, 1693 সালে তার এক ভয়াবহ নার্ভাস ব্রেকডাউন হয়। দ্বিতীয়ত, জীবনের শেষ দিকে তিনি অত্যন্ত খিটখিটে, সন্দেহবাতিক এবং আক্রমণাত্মক স্বভাবের হয়ে গিয়েছিলেন। এছাড়াও নিউটন ভয় পেতেন যে তিনি যদি পরশ পাথর আবিষ্কার করতে সফল হন, তবে দুষ্টু লোকেরা সেই জ্ঞান চুরি করার জন্য তাকে হত্যা করতেও দ্বিধা করবে না। মধ্যযুগীয় আলকেমিদের মেথড ছিল মিস্টিক, কিন্তু মডার্ন ফিজিক্স এই পুরনো ফ্যান্টাসিকে টেকনিক্যাল রিয়েলিটি বানিয়ে ফেলেছে। হ্যাঁ ভাই, এখন ল্যাবে স্বর্ণ তৈরি করা পসিবল। সায়েন্সটা হলো নিউক্লিয়ার ট্রান্সমিউটেশন। সোনার পরমাণুতে আছে 79টি প্রোটন। আপনি যদি পারদের পরমাণু থেকে একটি প্রোটন বের করে দিতে পারেন, তাহলে তা সোনায় পরিণত হয়। তাহলে বাজারে কেন কৃত্রিম সোনা পাওয়া যায় না? কারণ এর খরচ। নোবেল বিজয়ী গ্লেন সিবর্গের মতে এই পদ্ধতিতে 1 আউন্স সোনা বানানোর জন্য খরচ হবে $1 কোয়াড্রিলিয়ন বেশি, যা বাণিজ্যিকভাবে একেবারেই অসম্ভব, অন্তত এখন পর্যন্ত। তবে ভবিষ্যতে হয়তো ভিন্ন কোনো উপায় উদ্ভাবন হলেও হতে পারে। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এরকম ভিডিও মিস না হয়। ধন্যবাদ।